স্বাভাবিক ঘটনা, এগুলো তো কখনো খবর হয় না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে মিডিয়া মনে হয় যে খবরের আকালে আছে, এই জন্য একটা স্বাভাবিক ঘটনাকেও তারা একবারে চাঞ্চল্যকর খবর বলে তারা প্রচার করছে। ঘটনা কি? তারা বলছে যে ভারতের দিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তাক। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তো এটা চাঞ্চল্যকর তথ্য কি? পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র তৈরিই তো করছে ভারতের দিকে তাক করার জন্য, তাই না? এবং তাদের আর আশেপাশে কী শত্রু আছে? তারা তো আর ওই আফগানিস্তানে বা ওই ইরানের দিকে তাক করবে না, তারা তো তাক করবে ওই ভারতের দিকে। এটাই তো স্বাভাবিক, কারণ ভারত হলো তাদের একেবারে জানি দোস্ত। আর এখন এই যে এই কাশ্মীরে যে সন্ত্রাসী বা জঙ্গি হামলা হলো, তার প্রেক্ষিতে ভারত যখন ব্যাপকভাবে এই যে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্যে নানা রকম তোড়জোড় শুরু করছে, সেখানে তো আমরা দেখলাম যে পাকিস্তানের যে সামরিক বাহিনীর নেতা বা এমনি রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু একেবারে প্রথমেই বলছে, আমরা ভারতের ওপরে পারমাণবিক হামলা চালাবো। ভাবকান এরকম যে মনে হয় যে এই পারমাণবিক অস্ত্র এটা মনে হয় যে খেলনা জাতীয় কোনো কিছু, মন চাইলেই মারলাম, মন চাইলেই মারলাম না। এবং একই সঙ্গে এরকম ভাব করছে যে ঠিক আছে তারা মনে হয় মারবে, বাট মনে হয় যে তাদের উপরে আর মারবে না কেউ, অর্থাৎ তারা একতরফা মারবে এবং তারা মারার পর যাদের উপরে মারবে তারা ধ্বংস হয়ে যাবে এবং তারপরে তারা নিজেরা আনন্দে ডুগডুগি বাজাবে। বিষয়টা অনেকটা এরকম না? তো এরকমই মনে হয় যে ভারত ওই পাকিস্তানের চিন্তাভাবনা। এখন যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাবে এই যে ভারত কিছু পদক্ষেপ নিয়েছে, যে সিন্ধু পানি টানি কি আছে না চুক্তি, এগুলো বাতিল করে দিয়েছে। এখন শোনা গেল যে এই সিন্ধুর প্রবাহিত যে পানি, এটার উপরে নাকি পাকিস্তানের 80% কৃষির যে উৎপাদন এটা নির্ভর করে। তো স্বাভাবিকভাবে তাহলে এটা তো পাকিস্তানের জন্য একটা লাইফ লাইন, তাই না? তো এই চুক্তি যখন বাতিল করেছে তখনই দেখলাম যে ওই যে বিলওয়াল বেনজির ভুট্টোর যে ছেলে, কিছুকাল আগেও তো সে পররাষ্ট্রমন্ত্রী ছিল, এখন মনে হয় যে বিরোধী দলের নেতা। তো সে বলছে যে সিন্ধু নদী দিয়ে যদি পানি প্রবাহ না থাকে বা বন্ধ হয়ে যায় তাহলে রক্তগঙ্গা বইয়ে যাবে এবং পারমাণবিক বোমা মারার হুঙ্কার টুঙ্কার দিল। একটা দেশ কখন পারমাণবিক বোমা মারার হুঙ্কার দেয়, বিশেষ করে মানে তৃতীয় বিশ্ব যেমন ভারত বা পাকিস্তান, কখন? যখন তারা উপলব্ধি করে যে প্রচলিত যুদ্ধে তারা টিকতে পারবে না, তখন, তাই না? এবং এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং। আমরা দেখছি যে এই পুতিনের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, একটা পর্যায়ে আমেরিকা সহ ন্যাটোর দেশগুলো তো ব্যাপকভাবে যে ইউক্রেনে অস্ত্রপাতি দিচ্ছিল এবং মনে হয় যে ভিতরে তারা সৈন্য টৈন্য দিয়েও মনে হয় সহযোগিতা করছিল। ওই তখন রাশিয়ান বাহিনী কিন্তু খুব বেশি সুবিধা করতে পারছিল না, অনেক ক্ষেত্রে পিছু হটে যাচ্ছিল। আর ঠিক তখনই বারবার আমরা খেয়াল করছিলাম যে ওই পুতিনও কিন্তু পারমাণবিক বোমা মারার হুমকি দিচ্ছিল। কেন দিচ্ছিল? কারণ তখন আসলে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করছিল, অর্থাৎ এই পারমাণবিক বোমা মারার হুমকি টুমকি দিয়ে যদি ওই যে ন্যাটো দেশগুলাকে যদি ওই ইউক্রেন থেকে দূরে রাখা যায়। তো এই একই টেকনিক এখানে যে পাকিস্তানের যে নেতা তারা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তো ভালো কথা, তোমরা পারমাণবিক বোমা মারবা, তো এই ভারত কি তখন কি বসে বসে আঙুল চুষবে নাকি? তো তারা পাল্টা পারমাণবিক বোমা মারবে না? তোমাদের পারমাণবিক বোমাগুলার যদি লক্ষ্য বস্তু যদি ভারতের বিভিন্ন শহর হয়ে থাকে, তো তোমাদেরও দেশের বিভিন্ন শহর ভারতের পারমাণবিক বোমার লক্ষ্যবস্তু, তাই না? যদিও অবশ্য আমরা জানি যে ভারতের পারমাণবিক বোমার লক্ষ্যবস্তু ওই যে চায়নারও বিভিন্ন শহর নাকি আছে, চায়না তো তাদের প্রতিদ্বন্দ্বী। তো এইখানে কার কয়টা বোমা আছে এইটা কিন্তু শক্তির নির্ণায়ক না, যেটা আমরা শুনি যে ভারতের নাকি 170-75টা নাকি পারমাণবিক ওয়ারহেড আছে, পাকিস্তানেরও ওই সমসংখ্যক আছে। তাহলে এখানে এই সংখ্যাটা কিন্তু খুব বিশাল ফ্যাক্টর না এই কারণে মনে করেন যে এই ভারত পাকিস্তান যদি যুদ্ধ করে আর পারমাণবিক ওয়ারহেড ব্যবহার শুরু হয়ে যায়, তাহলে 2-4টে মারার পরে আর কিন্তু মারার জায়গা থাকবে না, ক্লিয়ার? তো 2-4টে মারার পরেই কিন্তু আসলে দেশ ধ্বংস হয়ে যাবে, পাকিস্তানও ধ্বংস হবে, এদিকে ভারতেরও একটা বিশাল অংশ ধ্বংস হবে। অর্থাৎ বাকি বোমা মারার কিন্তু আর কোনো জায়গা থাকবে না। অর্থাৎ এখানে ওই ভারতের যদি 170টা থাকে আর পাকিস্তানে যদি
1000টা ওয়ারহেড থাকে তাহলেও কিন্তু তাতে কিছু যায় না। পরস্পরের উপরে ওই 2-4-5টা যখন ফেলবে না, তখন দেখা যাবে যে আর বাকি বোমা ফেলার আর কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, যেমন ধরা যাক যে এটা তো স্বতঃসিদ্ধ যে ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা কিন্তু অন্তত পাকিস্তানের থেকে যে একটু বেশি উন্নত এটা বলা যায়। কারণ ভারত তো ওই যে রাশিয়ার কাছ থেকে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে, এগুলো নাকি মোতায়েন করছে। তো এইগুলো দিয়ে অবশ্যই কিছু ওই মিসাইল ফেলে দিবে, বাট সবগুলো যে ফেলে দিবে তা তো না। ধরা যাক যে পাকিস্তান যদি 5টা পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন যদি মিসাইল মারে, তাহলে 2টা বা 3টা হয়তো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হয়তো আকাশে ধ্বংস করে গেল, বাট বাকি 2টা তো ঠিকই জায়গা মতো লাগবে, তাই না? অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম মানে এরকম না, আর পৃথিবীতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই যেটা নাকি একবারে 100% প্রতিরক্ষা দিতে পারে। সেই তুলনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বেশ দুর্বল। সেই ক্ষেত্রে ভারত যদি পারমাণবিক ওয়ারহেড মানে অ্যাটমিক ওয়ারহেড দিয়ে যদি মিসাইল মারে, তাহলে এর প্রায় প্রত্যেকটাই পাকিস্তানের বিভিন্ন শহরে গিয়ে পড়বে। তবে এটা কিন্তু একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়, এরা যদি যুদ্ধ করে, পারস্পরিক যদি যুদ্ধ করে এবং একটা পর্যায়ে আমার ধারণা যে পারমাণবিক ওয়ারহেড যদি মারে, পাকিস্তানই সর্বপ্রথমে মারবে, ভারত মারবে না। কারণ প্রচলিত যুদ্ধে পাকিস্তান তো দাঁড়াতে পারবে না। তো দাঁড়াতে না পারলে তখন এরা হয় কি, এরা তো সব জিহাদি, তাই না? পাকিস্তানেরা জিহাদি না। ওই যে আসিম মুনির নাকি ওদের যে সেনাবাহিনী প্রধান, সেও তো কয়েকদিন আগে বলছে যে মানে হিন্দু আর মুসলমান এরা আসলে 2 জাতি, এদের একে অন্যের কোনো মিলটিল নাই। বস্তুত সে তাদের দেশের মানুষদেরকে জিহাদি হিসাবে পরিচয় করে দেয়া এবং উৎসাহিত করার চেষ্টা করলো। তো জিহাদিরা তো আর আসলে মরণকে ভয় পায় না। গোটা পাকিস্তান যদি পারমাণবিক ওয়ারহেডের কারণে ধ্বংস হয়ে যায়, মানে ওরা মারলো ভারতও পাল্টা 4-5-7টা মেরে দিল এবং তাতে করে হয়তো গোটা পাকিস্তান ধ্বংস হয়ে গেল এবং পাকিস্তানের 24-25 কোটি লোক সব মারা গেল। সো হোয়াট, তাতে কিছু যায় হয় না। তারা তো জিহাদি, তারা চিন্তা করবে এটা তো তাদের জন্য জিহাদ। মরে গেলে শর্টকাট হয়েতে একেবারে বিনা বিচারে ডাইরেক্ট টিকিট টু জান্নাত, এবং তারপরে জান্নাতে গিয়ে কি 72টা হুর পাবে, অনন্তকাল যৌন গেলি করবে। এবং এটা তারা তো লিটারালি বিশ্বাস করে। এবং এই জন্যে কিন্তু এই যে পাকিস্তানের মধ্যে দেখবেন যে এই এত জঙ্গি বলা হয় না, আসলে কিসের জঙ্গি, এরা তো প্রত্যেকে আসলে খাঁটি জিহাদি, তাই না? এবং এরা ওই পাকিস্তানের সরকার কর্তৃক আশ্রিত হয়, সরকার কর্তৃক সহযোগিতা পায় এবং তাদের দেশের পাবলিকও এদেরকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দেয়। অর্থাৎ সবাই কিন্তু এদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে না কেন? কারণ পাবলিকের কাছেও তো এরা আসলে খাঁটি জিহাদি, এরাই তো তাদের আদর্শ। এবং সবাই তো আসলে চিন্তা করে পাকিস্তানের বর্তমানে অর্থনৈতিক যে অবস্থা, সেখানে তো সিংহভাগ মানুষ তো দারিদ্র্য সীমার নিচে বাস করে, খুবই কঠিন অবস্থায় জীবনযাপন করে, তাই না? তো তারা চিন্তা করে এত কঠিন জীবনযাপন করে লাভ কী? ভারতের সাথে যদি যুদ্ধ হয়, তো এই যুদ্ধটাকে তখন কি বলা যাবে, গাজওয়াতুল হিন্দ, তাই না? যেটা নবী বলে গেছিলো। তো সেই যুদ্ধে যদি তারা মারা যায়, সো হোয়াট, এটা তো তাদের জন্য আসলে আশীর্বাদ, তাই না? আল্লাহর তরফ থেকে রহমত না। নর্মালি ইসলাম অনুসরণ করে বেহেশতে যাওয়া তো টাফ ব্যাপার। এখন গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করে যদি গোষ্ঠী শুদ্ধ সব মারা যাওয়া যায়, তাহলে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাওয়া যাবে, তাই না? আমার মনে হয় যে এই জন্যে ওদের মধ্যে এই যুদ্ধংদেহী ভাব। আর ওদের দেশের সেনাবাহিনীর তো একটা দেশ আছে, মানে পাকিস্তান, তাই না? লুটে খায়। তারাও চিন্তা করছে যে যেহেতু মানুষের মৌলিক চাহিদা তারা পূরণ করতে পারে না, তারাই তো আসলে ক্ষমতা চালায়। তাহলে কী করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ খেলা শুরু করতে হবে, তাহলে অন্তত কিছুদিনের জন্য বাঁচুয়া, তাই না? আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না হয়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বহুত খারাপই আছে। আমার তো মনে হচ্ছে যে হয়তো বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, এদিকে ওয়াজিরিস্তানের এদিকে যে তালেবানরা হয়তো বেশ খানিক জায়গা দখল করে নিবে। অন্তত এই 2টা ঘটনা ঘটবে। সিন্ধু আলাদা রাষ্ট্র হবে তা মনে হয় না, এত সহজে ওখানে এত বেশি আন্দোলন সংগ্রাম শুরু হয় না। বাট ওই বালুচিস্তান আর ওয়াজিরিস্তান, এই 2 জায়গায় নিশ্চিতভাবে একটা কিছু হবে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই জায়গায় যেহেতু ব্যাপকভাবে ওই ইনসার্জেন্সি চলছে, সেহেতু
গোটা পাকিস্তানবাসীদের একত্রিত করার জন্য এই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই যে ভারতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটেছে, যাতে করে একটা যুদ্ধ ভাব হবে, তখন গোটা পাকিস্তান আবার ঐক্যবদ্ধ হবে, অর্থাৎ গোটা পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হবে। তবে বেলুচিস্তানের লোকজন এবং এদিকে ওয়াজিস্তানের যে পশতুন আছে না, আমি জানি না পশতুনদের কি বিষয়, বাট বালুচিস্তানের ওই বেলুচদের মনে হয় না যে এইটা দিয়ে মানে ভুলানো যাবে। তারা হয়তো ঠিকই স্বাধীনতা ঘোষণা করে বসতে পারে। এটাই হলো মানে বাস্তব পরিস্থিতি দেখে মনে হচ্ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।